হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস ক্লাস 10-এর সেই সিলেবাসের পঞ্চম অধ্যায়ে ভারত চ্যাপ্টারের ভারতের জলবায়ু সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, এর আগে যে সমস্ত সম্পদগুলো ছিল, যেমন তোমার ভারতের খনিজ সম্পদ, ভারতের ভূপ্রকৃতি, এই সমস্ত নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা জলবায়ু নিয়ে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, আমি কিন্তু সব মানে যে ছোট প্রশ্ন হয়, কি বড় প্রশ্ন হয়, কিভাবে উত্তর দিতে হয়, এবং সবগুলো আমি পরপর তোমাদের আমি বোঝাবো। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো ভালো লাগবে। তো দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ভারতের আবহাওয়া এবং জলবায়ু কাকে বলে। তো দেখো, আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে তোমরা কিন্তু আগেও জেনেছো যে আবহাওয়া কী এবং জলবায়ু কী, আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য, এগুলো কিন্তু তোমাদের ক্লাস 6-এ পড়ানো হয়েছিল। তো তবু আমি আর একবার বলে দিই, আবহাওয়া হচ্ছে একটা সাময়িক অবস্থা, অর্থাৎ কোনো একটা স্থানের জলবায়ুর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো, বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে তাদের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলছে। দেখো, কোনো স্থানের বায়ুমণ্ডলের, দেখতে পাচ্ছ, কোনো স্থানের বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থাকে বলছে আবহাওয়া। আবহাওয়ার সূচক হিসাবে বায়ুমণ্ডলের তাপ, চাপ, আর্দ্রতা, বায়ুর গতি, বেগ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাতকে বোঝায়। অর্থাৎ এই যে তাপ, চাপ, মেঘাচ্ছন্নতা, গতিবেগ, এইগুলো সাময়িক যে অবস্থা, সেই সাময়িক অবস্থাকে বলছে তোমার আবহাওয়া। আর জলবায়ু কোনটাকে বলছে? জলবায়ু হচ্ছে তোমার আবহাওয়ার প্রায় 30-35 বছরের যে গড় অবস্থা। দেখতে পাচ্ছ, কোনো স্থানের অনেক দিনের, প্রায় 35 বছরের বেশি আবহাওয়ার গড়কে সেই স্থানের জলবায়ু বলে। তাহলে তোমাদের প্রথমে আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে একটা ধারণা তোমাদের দিলাম। এরপরে কি আছে দেখো, মৌসুমি বায়ু কাকে বলে। আমাদের ভারতের কিন্তু বলছে মৌসুমি জলবায়ুর দেশ, বুঝতে পেরেছ? তো মৌসুমি জলবায়ুর দেশ জানার আগে আমাদেরকে জানতে হবে যে মৌসুমি বায়ু কাকে বলছে। তাহলে দেখো, আমরা প্রায় 4 রকমের বায়ু সম্পর্কে আমরা জানি: নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু এবং স্থানীয় বায়ু। ঠিক আছে? তো এই যে 4 রকমের বায়ু, এই 4 রকমের বায়ুর মধ্যে মৌসুমী বায়ুটা কি প্রকৃতির বায়ু? মৌসুমী বায়ুটা হচ্ছে তোমার সাময়িক প্রকৃতির বায়ু। এই দেখো, সাময়িক বায়ু প্রবাহিত হয়। হ্যাঁ, পৃথিবীতে সাময়িক বায়ু আর কি আছে বলতো? তোমার জলবায়ু, স্থলবায়ু, এগুলো হচ্ছে তোমার সাময়িক বায়ুর উদাহরণ। তো দেখো, পৃথিবীতে যত ধরনের সাময়িক বায়ু প্রবাহিত হয় তাদের মধ্যে মৌসুমী বায়ু সর্বাধিক গুরুত্বপূর্ণ। বিশেষত দক্ষিণ এশিয়ার দেশগুলিতে মৌসুমী কথাটির অর্থ আরবি শব্দ মৌসিম থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ঋতু। অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বা যে বায়ু ফলে ঋতু পরিবর্তন হয়, সুতরাং ঋতু অনুসারে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বলছে মৌসুমী বায়ু। তাহলে এটাই হচ্ছে তোমার শেষ কথা, যে ঋতু অনুসারে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বলছে তোমার মৌসুমী বায়ু। ঋতু মানে কি? সময়। তাহলে সময় অনুসারে যে বায়ু প্রবাহিত হয় তাকে সাময়িক বায়ু বলে, আর ঋতু অনুসারে যে বায়ুটা প্রবাহিত হয় তাকে বলছে মৌসুমী বায়ু। এবার শ্রেণীবিভাগ কি? দেখো, ভারতের দুটি বিপরীতধর্মী মৌসুমী বায়ু প্রবাহিত হয়। একটা হচ্ছে গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে কি প্রবাহিত হয়? আর্দ্র দক্ষিণ পশ্চিম প্রকৃতির মৌসুমী বায়ু প্রবাহিত হয়। আর শীতকালে কি প্রবাহিত হয়? শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। আমরা দেখো, শীতকালে কিন্তু ভ্যাসলিন ব্যবহার করি, বুঝতে পারছো? কিন্তু এটাই যদি তুমি ভূমধ্যসাগরের দিকে যাও তাহলে কিন্তু ওখানে গ্রীষ্মকালে ভ্যাসলিন ব্যবহার করতে হবে। ঠিক আছে? যেহেতু ওইদিকে তোমার হচ্ছে গ্রীষ্মকালটা শুষ্ক, আবার শীতকালটা আর্দ্র। তাহলে আমাদের যেহেতু শীতকাল শুষ্ক হয় এবং এই সময় উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়, তাই আমরা কিন্তু ভ্যাসলিন কিন্তু শীতকালে ব্যবহার করি, ঠোঁটে, গায়ে, যেখানেই হোক। এরপরে দেখো, মৌসুমী বায়ু কাকে বলে এটা আমরা জানলাম। এবার নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে তোমার ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলে কেন? ঠিক আছে? তাহলে আমি আগেই বললাম যে ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয়। তাহলে এবার ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলছেটা কেন? দেখো, এখানে আছে ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলছে, তার কারণ হচ্ছে যে ভারতে কিন্তু ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে এর সুবিশাল বিস্তৃতির জন্য ভারতের বিভিন্ন অংশের জলবায়ুর মধ্যে আঞ্চলিক বৈচিত্র্য দেখা যায়। আমরা যদি ধরো ভারতের মানচিত্রটা কল্পনা করি তাহলে কিন্তু ভারতের প্রায় মধ্য বরাবর কর্কট ক্রান্তি রেখা গেছে। ঠিক আছে? তার জন্য এটা হচ্ছে তোমার ক্রান্তীয়। আর উপরের দিকে যদি আমরা দেখি তাহলে উপক্রান্তীয় যে রেখা আছে, তাহলে সেই কর্কট ক্রান্তি আর উপরে যে সুমেরু বৃত্ত প্রদেশ আছে তার মাঝের যেটা আছে উপক্রান্তীয় অঞ্চলটা, তাহলে সেই দুটো প্রকৃতির জলবায়ু, ক্রান্তীয় অর্থাৎ কর্কট ক্রান্তীয় এবং উপক্রান্তীয় প্রকৃতির জলবায়ু তোমার দেখা যাচ্ছে। ঠিক আছে? বৈচিত্র্য দেখা যায়। ভারতের জলবায়ুতে মৌসুমি, আরবি শব্দ মৌসুম থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে ঋতু, বায়ু প্রভাব বেশি দেখা যায়, তাই ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলে। অর্থাৎ দেখো, এখানে ক্রান্তীয় উপক্রান্তীয় প্রকৃতির জলবায়ু দেখা যায়, কিন্তু যেহেতু এর প্রভাবটা বেশি, মৌসুমি বায়ুর প্রভাবটা বেশি, তাই ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলছে। মৌসুমি বায়ুর প্রবাহ ভারতের জলবায়ুকে অনেকাংশে
নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলার কারণ। এরপরে নেক্সট প্রশ্ন দেখো কি আসছে। নেক্সট প্রশ্ন আসছে যে ভারত মৌসুমি জলবায়ুর দেশ হলেও আর কোন কোন প্রকৃতির জলবায়ু এখানে বিরাজ করে। তাহলে দেখো আমি যেমন বললাম যে ভারতে অনেক প্রকৃতির জলবায়ু দেখা যায়, কিন্তু এটাকে মৌসুমি জলবায়ুর দেশ বলছে, তার কারণ হচ্ছে এখানে কিন্তু মৌসুমি জলবায়ুর প্রভাবটা বেশি। তাহলে এখানে যে প্রশ্নটা দিয়েছে দেখো যে ভারতে আর কি কি প্রকৃতির জলবায়ু দেখা যাচ্ছে মৌসুমি জলবায়ু ছাড়া। তাহলে দেখো এখানে কিন্তু যে জলবায়ুগুলো দেখা যায় সেগুলো দেখো, প্রথম হচ্ছে যে ঋতুচক্র। ঋতুচক্রটা কি? এটা মৌসুমি জলবায়ুর অন্তর্গত। অর্থাৎ মৌসুমি কথার অর্থ ঋতু, যে ঋতু অনুযায়ী যে বায়ু প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে তোমার মৌসুমি বায়ু। তাহলে প্রথমে হচ্ছে ঋতুচক্র। তাহলে ভারতের জলবায়ুর প্রধান বৈচিত্র্য হচ্ছে ঋতুচক্র। শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, এই 4টি ঋতু কিন্তু ভারতের জলবায়ুতে চক্রাকারে আবর্তিত হয়। এরপর 2 নম্বর কি দেখো, নিরক্ষীয়, উপক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ জলবায়ু। নিরক্ষীয় কোনটা? যেটা আমাদের ভারতের দক্ষিণ অংশ। আমাদের ভারতের যদি তোমার অক্ষাংশগত বিস্তার দেখি তাহলে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর, অর্থাৎ নিরক্ষরেখা থেকে জাস্ট 8 ডিগ্রি 4 মিনিট উত্তরে কিন্তু এটা অবস্থান করছে। তাহলে দক্ষিণ অংশে তোমার নিরক্ষীয় প্রকৃতির জলবায়ু দেখা যায়, যার জন্য দেখবে সাউথ ইন্ডিয়ার যে সিনেমাগুলো হয় সেখানে যে তোমার লোকজনগুলো থাকে, গুন্ডারা থাকে, তারা কিন্তু বেশিরভাগ একেবারে ওই আফ্রিকার মানুষের মতো অনেকটা কালো প্রকৃতির হয়। ঠিক আছে, তাহলে দেখো নিরক্ষীয়। আর উপক্রান্তীয় মানে আমরা যেহেতু কর্কটক্রান্তি আমাদের ভারতের মাঝামাঝি দিয়ে গেছে, আমি তোমাকে আগেই বললাম, তাহলে কটকক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু এখানে দেখা যায়। দেখো অক্ষাংশগত বিস্তৃতি বেশি বলে ভারতের দক্ষিণাংশ উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে, তখন মধ্যাংশে ক্রান্তীয় এবং উত্তরাংশে উপক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু পরিলক্ষিত হয়। তাহলে এটা গেল 2 নম্বর। 3 নম্বর কি বলছে, আর্দ্র ও শুষ্ক ঋতু। আর্দ্র শুষ্ক ঋতু কোনটা? মানে তোমার গ্রীষ্মকালটা হচ্ছে আর্দ্র আর শীতকালটা হচ্ছে শুষ্ক। আর কি আছে, চরম ভাবাপন্ন এবং সমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু। চরম ভাবাপন্ন কি বলছে, যে দক্ষিণ ভারতের জলবায়ু সমভাবাপন্ন, অর্থাৎ শীত এবং গ্রীষ্মের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব বেশি থাকে না, হলেও উত্তর ভারতের জলবায়ুটা কিছুটা চরমভাবাপন্ন প্রকৃতির। যেমন তোমার দিল্লি, এখানে কিন্তু তোমার কি হয়, গরমে প্রচুর গরম পড়ে, আবার ঠান্ডাতে অত্যধিক ঠান্ডা পড়ে। তারপরে তোমার উত্তরে যে জায়গাগুলো আছে কাশ্মীর এগুলোতে কিন্তু ঠান্ডাটাই বেশি, ওটাও কিন্তু একটা চরম ভাবাপন্ন প্রকৃতির জলবায়ুর মধ্যে পড়ে। তাহলে এরপরে দেখো যেটা আছে, তাহলে কোন কোন জলবায়ু বিরাজ করে। তাহলে এখানে আমি তোমাদের প্রায় 4 প্রকৃতির জলবায়ুর কথা বললাম, হলো। অথবা বলছে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা ভারতের জলবায়ুর বৈচিত্র্য। হ্যাঁ, বৈচিত্র্যগুলি কী কী, অর্থাৎ কী কী জলবায়ু এখানে দেখতে পাওয়া যায়। তাহলে এই 3 রকমভাবে তোমার প্রশ্নটা আসতে পারে, যে কী কী জলবায়ু দেখা যায়, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য আর জলবায়ুর বৈচিত্র্য, এই 3 ভাবে কিন্তু আসে। এরপরে দেখো 5 নম্বরে যে প্রশ্নটা আছে, বলছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রকের ভূমিকাগুলি আলোচনা করো। অর্থাৎ ভারতের জলবায়ুকে যে যে বিষয়গুলি নিয়ন্ত্রণ করছে সেই নিয়ন্ত্রকের ভূমিকাগুলি তোমার আলোচনা করতে বলছে। তাহলে দেখো যে যে বিষয়গুলি নিয়ন্ত্রণ করে তার মধ্যে প্রথম হচ্ছে অবস্থান বা অক্ষাংশগত বিস্তৃতি। অর্থাৎ ভারতকে যদি আমরা বললাম যে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর, দেখো এখানে কি বলছে, ভূপৃষ্ঠের তাপমণ্ডল অনুসারে ভারত বেশিরভাগ স্থান উষ্ণমণ্ডলে অবস্থিত। এই জন্য ভারতের জলবায়ু প্রধানত উষ্ণ আর্দ্র প্রকৃতির। আবার অক্ষাংশগত বিস্তৃতি বিচার করলে দেখা যায় ভারত নিরক্ষরেখার উত্তরে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত, এবং কর্কটক্রান্তি রেখা ভারতের প্রায় মাঝখান বরাবর বিস্তৃত হয়েছে। ঠিক আছে, তাই অক্ষাংশ অনুসারে ভারতের দক্ষিণ অংশ ক্রান্তীয়, উত্তরাংশ উপক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু অঞ্চলের অন্তর্গত। অর্থাৎ দক্ষিণাংশের তুলনায় উত্তরাংশের উষ্ণতাটা কিন্তু কম। হ্যাঁ, যেহেতু দক্ষিণাংশে তোমার নিরক্ষরেখা অবস্থান করছে। এরপরে কি আছে, হিমালয় পর্বতের অবস্থান। দেখো আমাদের ভারতের উত্তর পূর্ব দিকে কিন্তু হিমালয় পর্বত অবস্থান করছে। তাহলে এ কিভাবে আমাদের জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে, বলছে উত্তরে হিমালয় পর্বতমালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে বাধা দেয় বলে বর্ষাকালে উত্তর ভারতে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয়। আবার শীতকালে মধ্য এশিয়ার কনকনে ঠান্ডা বায়ুপ্রবাহকে এই হিমালয় পর্বতমালা প্রতিহত করে বলে উত্তর ভারত তীব্র ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা পায়। তাহলে একদিকে তোমার বর্ষাকালে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করছে, শৈলক্ষেপ বৃষ্টিপাত। আর দ্বিতীয়ত কি হচ্ছে বলতো, দ্বিতীয়ত উত্তরে যে সাইবেরীয় প্রকৃতির ঠান্ডা জলবায়ু, সেই ঠান্ডা জলবায়ু থেকে কিন্তু আমাদের ভারতকে রক্ষা করছে। এরপর দেখো ভূপ্রকৃতি কীভাবে নিয়ন্ত্রণ করতে, বলছে উত্তর এবং দক্ষিণ ভারতের পার্বত্য অঞ্চলে অধিক উচ্চতার জন্য গ্রীষ্মকাল মনোরম, কিন্তু উত্তর মধ্য এবং দক্ষিণ ভারতের সমভূমি অঞ্চলের গ্রীষ্মকাল খুবই
কষ্টদায়ক হয়। এরপর দেখো সমুদ্র সান্নিধ্য। তাহলে সমুদ্র সান্নিধ্য হলে কিন্তু কি হয়, জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়। বলছে 3 দিক সমুদ্র বেষ্টিত হওয়ায় দক্ষিণ ভারতের জলবায়ু অনেকটা সমভাবাপন্ন, কিন্তু সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত বলে উত্তর ভারতের অভ্যন্তরভাগে শীত এবং গ্রীষ্মের মধ্যে উষ্ণতার পার্থক্য খুব বেশি, তাই জলবায়ু চরম ভাবাপন্ন প্রকৃতির। নেক্সট বলছে মৌসুমী বায়ু। তাহলে মৌসুমী বায়ু কীভাবে নিয়ন্ত্রণ করছে, দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হচ্ছে আর্দ্র এবং শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু, প্রধানত এই দুটি মৌসুমী বায়ু ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবেই ভারতে বর্ষাকালের আগমন ঘটে, সারা দেশে বৃষ্টিপাত হয়। আবার শীতকাল ও শুষ্ক উষ্ণ উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ অংশে তাপমাত্রা হ্রাস পায় এবং শীতল ও শুষ্ক অবস্থা বিরাজ করে। এছাড়া এই দুই মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাগমনের উপর ভিত্তি করে ভারতের জলবায়ুকে 4টি ঋতুতে ভাগ করা হয়, ওই যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। এবং অন্যান্য যে নিয়ন্ত্রকগুলো আছে তার মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে জেট বায়ু। ঠিক আছে, তাহলে জেট বায়ুর যে প্রভাব সেটা কিন্তু আমি একটা আগে একটা ভিডিও দিয়েছি, যেখানে জেট বায়ু কাকে বলে, ভারতের জলবায়ুতে জেট বায়ুর প্রভাব। এটা কিন্তু তুমি যদি আরও বিস্তারিতভাবে জানতে চাও তাহলে ওই ভিডিওটা তুমি দেখতে পারো, তো ওটা দেখলে ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তবে এখানে কি অত বড় করে তো দেওয়া যাবে না, এখানে জাস্ট ছোট্ট করে একটা তোমার দিতে হবে। বলছে কি, ভারতের ওপর শীতকালে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু এবং বর্ষাকালে ক্রান্তীয় পূর্বালি জেট বায়ুর বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়। শীতকালে উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু তার স্বাভাবিক অবস্থা থেকে যতই দক্ষিণে সরে আসে ততই ভারতের শীতের তীব্রতা বাড়ে। আবার বর্ষাকালে ক্রান্তীয় পূর্বালি জেট বায়ু তার স্বাভাবিক অবস্থানের তুলনায় বেশি উত্তরে সরে গেলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ছেদ ঘটে, ফলে বৃষ্টিপাত হ্রাস পায় এবং খরা পরিস্থিতির সৃষ্টি হয়। তাহলে দেখো এই জেট বায়ু কিন্তু ভারতের মৌসুমী বায়ুকে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করে, বা মৌসুমী বায়ুকে নিয়ন্ত্রণ করে পুরো বিশ্বের। ঠিক আছে, যে সমস্ত জায়গা মৌসুমী বায়ু অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে, তো এই জেট বায়ু কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করে। তো জেট বায়ুর এটা একটু দেখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। এরপর দেখো ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমী ঝঞ্ঝা। শীতকালে যে বৃষ্টিপাতটা হয় আমাদের ভারতবর্ষে উত্তর পশ্চিম ভাগে, সেই থেকে বলছে পশ্চিমী ঝঞ্ঝা। বলছে শরৎকালে প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর সঙ্গে সাময়িক বায়ুর সংঘর্ষে আরব সাগর এবং বঙ্গোপসাগরের ওপর যেসব ক্রান্তীয় ঘূর্ণিপাতের সৃষ্টি হয় তার মাধ্যমে দেশের উপকূল অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি হয়। আবার শীতকালে মাঝে মাঝে ভূমধ্যসাগর অঞ্চল থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত হয় এবং হিমালয় পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়। এগুলো তোমার এরপরে কি আছে, এল নিনো এবং লা নিনোর প্রভাব। দেখো পশ্চিমী ঝঞ্ঝা, জেট বায়ু এবং এল নিনো, লা নিনো। এল নিনোটা হচ্ছে কি, একটা সমুদ্র স্রোত। এল নিনো এবং লা নিনো বলছে ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে পেরু ইকুয়েডর পশ্চিম উপকূল দিয়ে কোনো বছর ডিসেম্বর জানুয়ারি মাসে, বিশেষত বড়দিনের সময় শীতল সমুদ্র স্রোতের পরিবর্তে দক্ষিণমুখী একটি উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয়। একে বলছে এল নিনো নামে অভিহিত করা হয়। লক্ষ্য করা গেছে এল নিনোর আবির্ভাবে বছরগুলিতে ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনে বাধা হয় এবং তার ফলে বৃষ্টিপাতের পরিমাণও কমে যায়। এই জন্য তখন খরাজনিত পরিস্থিতির সৃষ্টি হয় এবং দাবানলের প্রকোপ বৃদ্ধি পায়। আবার বিপরীত দিকে কোনো বছর এল নিনো অন্তর্হিত হলে প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে গভীর নিম্নচাপ সৃষ্টি হয় এবং বৃষ্টিপাত হয়, এবং তখন পূর্ব প্রান্তে গভীর উচ্চচাপ এবং শান্ত আবহাওয়া বিরাজ করে। এল নিনোর ঠিক বিপরীত পর্যায়টি হলো লা নিনো, অর্থাৎ এটা হচ্ছে শীতল স্রোত। ঠিক আছে, অভিহিত করা হয়। লা নিনোর বছরগুলিতে ভারতে স্বাভাবিক তুলনায় বৃষ্টিপাত বেশি হয় এবং বেশি সংখ্যায় ঘূর্ণাবর্তের আগমন ঘটে, ফলে বন্যা, ভূমিধসও বাড়ে এবং শীতকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সৃষ্টি হয়, অর্থাৎ তোমার তাপমাত্রাটা কিন্তু আরও বেশি কমে যায়। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি। আর এটা আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ভারতের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি। এই নিয়ন্ত্রক আর বৈচিত্র্যের কারণ দুটোই কিন্তু একই প্রশ্ন। ঠিক আছে, এরপর দেখো বলছে ভারতের জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখো। তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু কি বলতো, বড় করে আসে। তো এই প্রশ্নটা আমি আগে বলেছি যে একটা আলোচনা করেছি, তবুও এখানে যেহেতু আলাদা করে আসে তাই আমি একবার আলোচনা করে দিচ্ছি যে ভারতের জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাবটা কিভাবে পড়ে। দেখো ভারতের জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাবটা যদি তোমরা বুঝতে চাও তাহলে কিন্তু কি বলতো, এই যে এইখানে প্রথমে আমাদের ঋতুচক্রটা বুঝতে হবে, অর্থাৎ ঋতুকোডটা 4 to 3 আমাদের গ্রীষ্মকাল। এই যে দেখো এখানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, হ্যাঁ এই 4 মাস হচ্ছে তোমার বর্ষাকাল, অর্থাৎ টাইম অফ মনসুন বা বাস্ট অফ মনসুন। ঠিক আছে, আর অক্টোবর, নভেম্বর কি শরৎকাল, এই 2 মাস। হ্যাঁ, আর তারপর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই যে তোমার 3 মাস, এটা হচ্ছে তোমার শীতকাল। আর মার্চ থেকে মে হচ্ছে তোমার ওই গ্রীষ্মকাল।
তাহলে ঋতুচক্র গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, এই চারটে ঋতু তোমরা কোন কোন মাসে হয় এবার বুঝতে পারলে। এবার দেখো দুটো জিনিস, আমাদের বিষুব অর্থাৎ মহাবিষুব, জলবিষুব দিন এবং রাত্রি সমান হয় কোন দুটো দিনে? 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। ঠিক আছে, অর্থাৎ 21শে মার্চের পর থেকে শুরু হয় উত্তরায়ণ, 23শে সেপ্টেম্বরের পরের থেকে শুরু হয় দক্ষিণায়ন। এই দুটো জিনিস তোমরা প্রথমে মাথাতে ভরে নাও। অর্থাৎ প্রথম হচ্ছে কোন কোন মাস নিয়ে কী কী ঋতু হয়, আর 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। এবারে দেখো আমি তোমাদের বোঝাচ্ছি যে কীভাবে তোমার সম্পর্কটা মানে হয়। তাহলে দেখো প্রথমে কি বলছে জেট বায়ু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। কেন প্রবাহিত হয়? তার কারণ আমাদের পৃথিবীর গতিবেগটাই হচ্ছে পশ্চিম থেকে পূর্বে। একমাত্র ক্রান্তীয় পূর্বালি জেট পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়। মানে সমস্ত জেটই কিন্তু তোমার ওই পৃথিবীর গতির সঙ্গে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, কিন্তু একমাত্র ক্রান্তীয় পূবালি বলে যে জেট বায়ুটা আছে, যেটা আমাদের ভারতের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটাই কিন্তু তোমার পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। এবারে 21শে মার্চ অর্থাৎ যার পর থেকে উত্তরায়ণ শুরু, আমাদের ভারতের উপরে সূর্য আস্তে আস্তে লম্বাভাবে কিরণ দিতে শুরু করছে, উত্তরায়ণ শুরু হচ্ছে। যেহেতু ভারত পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত, সূর্যের উত্তরায়ণের সাথে সাথে তিব্বত মালভূমির উত্তাপ বাড়ে। তাহলে তিব্বত মালভূমি কোথায় আছে বলতো? তিব্বত মালভূমি ঠিক আমাদের ভারতের উত্তর পূর্ব অংশে এইরকম জায়গাতে তিব্বত মালভূমি, যেটা চীন দেশের অংশ বিশেষ। ঠিক আছে, তিব্বত মালভূমিতে উত্তাপ কিন্তু বাড়তে শুরু করছে উত্তরায়ণের সঙ্গে সঙ্গে, এবং উপক্রান্তীয় পশ্চিমা জেট উত্তরে সরতে থাকে। তাহলে যখনই এর তাপমাত্রাটা বাড়ছে তখন কি হচ্ছে, উপক্রান্তীয় পশ্চিমী জেট, যেটা তোমার এই যে উপক্রান্তীয় পশ্চিমী জেট এই দেখো প্রবাহিত হচ্ছে, এইটা কি হলো, তিব্বতের মালভূমিতে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এটা উত্তর দিকে সরে যাচ্ছে। তাহলে শুধুমাত্র এইটাই নয়, যত জেট বায়ু আছে তোমার সেগুলো কিন্তু সবই অল্প অল্প করে উত্তরের দিকে সরে যাচ্ছে। মানে এটা যেমন উত্তরে সরছে, তারপরে ধরো এই আরব সাগরের উপরে যে জেট বায়ুটা আছে সেটাও তাহলে উত্তর দিকে সরছে পৃথিবীর উত্তরায়ণের সঙ্গে সঙ্গে। বুঝতে পেরেছো? তাহলে উত্তরে সরতে থাকে, পশ্চিমী জেট সরে যাওয়ার সাথে সাথে ক্রান্তীয় পূর্বালি জেট প্রবেশ করে। তাহলে যখনই এই তিব্বতের মালভূমি থেকে পশ্চিমা জেট উত্তরের দিকে সরে গেল, সেই কি হলো, এই তিব্বতের মালভূমিটা যেহেতু উষ্ণ, তাই এই জায়গাতে কিন্তু ক্রান্তীয় পূর্বালি জেট প্রবেশ করতে শুরু করলো। কোনো জায়গায় কিন্তু ফাঁকা থাকে না, বায়ু শূন্য থাকে না। একটা বায়ু যেই সরে গেল, আরেকটা বায়ু কিন্তু তার ধর্ম অনুযায়ী তোমার সেই জায়গাটাকে পরিপূর্ণ করছে। তাহলে পশ্চিমা জেট সঙ্গে সঙ্গে পূর্বালি জেট প্রবেশ করে, এবং পূর্বালি জেট আসার সঙ্গে সঙ্গে ভারতের মধ্যভাগে একটি নিম্নচাপের সৃষ্টি হয়। তাহলে যখনই তোমার পূর্বালি জেট চলে এলো, তখন কি হলো, তিব্বতের মালভূমি এবং ভারতের মধ্যভাগ দিয়ে কিন্তু একটা নিম্নচাপের সৃষ্টি হলো। ঠিক আছে, পশ্চিমী জেট সরে যাওয়া জায়গাটা খালি থাকে বলে পূর্বালি সেই জেটের আগমন ঘটে। এবার তিব্বত মালভূমি এবং ভারতে নিম্নচাপ এবং ভারত মহাসাগরে তখন উপক্রান্তীয় পশ্চিমা জেটের জন্য উচ্চচাপ বিরাজ করে। তাহলে দেখো যখনই তোমার এখানে নিম্নচাপ বিরাজ করলো, এইখানে কিন্তু কি হচ্ছে, ভারত মহাসাগরে তখন কিন্তু উচ্চচাপ বিরাজ করছে এই তোমার পশ্চিমা জেটের জন্য। বুঝতে পেরেছো? তাহলে এখানে যখনই উচ্চচাপ আর এখানে নিম্নচাপ হলো, তখন বায়ুর ধর্মটা কি, বায়ুর ধর্ম হচ্ছে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বয়ে যায়। বুঝতে পেরেছো? বিরাজ করে। এবার তাহলে কী হচ্ছে, বায়ু তখন বয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে দেখো জলীয় তিব্বত মালভূমি ভারতে নিম্নচাপ এবং ভারত মহাসাগরে তখন উপক্রান্তীয় পশ্চিমা জেটের জন্য উচ্চচাপ বিরাজ করে জলীয় বাষ্প পূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে। যেহেতু ভারতে তোমার মহাসাগর অবস্থান করছে, তাই কি করছে, তখন তোমার একটা জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভারতের দিকে এগিয়ে যাচ্ছে। ভারত সহ যত তোমার উপদ্বীপীয় ভারতের যে দেশগুলো আছে প্রত্যেকটা দিকে এগিয়ে যাচ্ছে। তখন যা ভারতে মৌসুমী বিস্ফোরণের সৃষ্টি করে, এবং ক্রান্তীয় পূর্বালি জেট যে বছর যত শক্তিশালী হবে, সেই বছর নিম্নচাপ তত গভীর এবং শক্তিশালী হবে। তাহলে এটা যত গভীর হবে তত তোমার এই বায়ুটা তোমার বেশি প্রবাহিত হবে এবং বৃষ্টিপাতও তত বেশি হবে। তাহলে এটা গেল তোমার বাস্ট অফ মনসুন। ঠিক আছে, এবারে শীতকালে, তার মানে কি, এবারে তোমার 21শে মার্চের গল্প শেষ হলো, এবারে 23শে সেপ্টেম্বর। তাহলে কি হলো, 21শে মার্চ থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত এই গল্প মিটে গেল। এবার 23শে সেপ্টেম্বর পর থেকে দক্ষিণায়ন শুরু হলো, অর্থাৎ আবার কিন্তু এই বায়ুটা তিব্বতের মালভূমির দিকে এগিয়ে আসছে, এবং সূর্য আবার তোমার দক্ষিণ গোলার্ধের দিকে তোমার লম্বভাবে কিরণ দিচ্ছে, এবং দক্ষিণ গোলার্ধের তাপমাত্রা এবারে বাড়তে থাকবে। তাহলে দেখো জুন জুলাইয়ে ক্রান্তীয় পূর্বালি জেট প্রবেশ করেছে, কিন্তু সারা বছর প্রবাহিত হতে না পেরে অক্টোবর নাগাদ বিদায় নেয়। তাহলে এই বায়ুটা কিন্তু এবারে আস্তে আস্তে বিদায় নিতে শুরু করলো তোমার এই ক্রান্তীয় পূর্বালি জেট বায়ুটা। এবার বিদায় নেয়, এবং যখনই সরে গেল নিম্নচাপ কেটে গেল। 23শে সেপ্টেম্বর সূর্য এবার দক্ষিণায়নের শুরুর ফলে পশ্চিম জেট আর দক্ষিণে
এসে তিব্বত মালভূমির দিকে বিরাজ করে, আবার এসে তিব্বত মালভূমিতে বিরাজ করছে এবং দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে ভারত মহাসাগরের নিম্নচাপে হতে শুরু করে। আবার কিন্তু এখানে তোমার নিম্নচাপ সৃষ্টি হতে শুরু করছে, যেহেতু তোমার সূর্যটা আবার দক্ষিণ দিকে লম্বভাবে কিরণ দিচ্ছে। বুঝতে পেরেছ? এবারে কি হচ্ছে, সূর্যের দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে তিব্বত এবং ভারত নিম্নচাপ কেটে গেল। হ্যাঁ, নিম্নচাপটা কেটে গেল। এরপরে কি, পশ্চিমা জেট আবার দক্ষিণ দিকে তিব্বত মালভূমির দিকে সরে আসে। অর্থাৎ এই যে পশ্চিমা জেটটা উত্তরের দিকে চলে গেছিলো, সেটা কিন্তু আবার কি হচ্ছে, দক্ষিণের দিকে সরে আসছে। সেই সরে আসতে শুরু করে জলীয় বাষ্পপূর্ণ যে বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটিয়েছিল তা এবার ফিরে আসতে শুরু করে। অর্থাৎ তাহলে যে বায়ুটা তোমার গেছিলো সেটা আবার কি করছে, এবারে তোমার ফিরে আসতে শুরু করছে। অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ুরূপে কিন্তু ফিরে আসতে শুরু করলো। যখন যাচ্ছিল তখন জলভাগের ওপর দিয়ে গেছিলো বলে সেখানে জলীয় বাষ্প ছিল বলে এখানে বৃষ্টিপাত হয়েছিল, ঠিক আছে। কিন্তু যখন ফিরে আসছে তখন কি হচ্ছে, তখন সে কিন্তু পাহাড় থেকে তোমার ধাক্কা দিয়ে বৃষ্টিপাত ঘটানোর পরে সে কিন্তু ফিরে আসছে। তাহলে তখন কিন্তু আর সেখানে জলীয় বাষ্প থাকছে না, ফলে কি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে না। ফলে ভারত কিন্তু তোমার শীতকালে শুষ্ক হচ্ছে। তবে ফেরার পথে জলভাগ না থাকায় শুষ্ক উষ্ণ উত্তর পূর্ব মৌসুমী বায়ু ফিরে আসে। হিমালয়ে ধাক্কা লেগে ফেরার পথে বায়ু শুষ্ক এবং শীতল প্রকৃতির হয়ে ফিরে আসে। তাহলে যখন পাহাড়ের উপর দিকে যায় তখন কি হয়, বায়ু শীতল প্রকৃতির হয়ে যায়, ঠিক আছে। তো যখনই শীতল প্রকৃতির হয়ে যাচ্ছে, আমরা পাহাড়ে উঠলে কি হয়, আমাদের ঠান্ডা লাগে। তো সেরকম বায়ুটাও কিন্তু যখন উপরে উঠছে তখন কিন্তু উষ্ণ থেকে কিন্তু সে শীতল হয়ে যাচ্ছে, যার জন্য ফিরে আসার সময় বায়ুটা শীতল হচ্ছে। এবার দেখো, পূর্বালি জেট সরে গেল, পশ্চিম জেট দক্ষিণে সরে এলো। তখন ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে পশ্চিমা জেট দ্বারা একটি আর্দ্র জলীয়বাষ্পপূর্ণ বায়ু ভারতের পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করে। তাহলে দেখো এখানে যে জিনিসটা বলছে যখনই তোমার এই বায়ুটা সরে এলো, অর্থাৎ দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু যেটা গেছিলো সূর্যের দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে কি হলো, এই বায়ুটা কিন্তু এখানে নিম্নচাপ হওয়ার জন্য সরে আসতে শুরু করছে। আর উত্তর থেকে কিন্তু কি হলো, এই পশ্চিমা জেট কিন্তু দক্ষিণের দিকে সরে আসছে। কিন্তু এই ইদানিং সময়ে এইখানে যে ফাঁকা জায়গাটা পূরণ হলো, এই ফাঁকা জায়গাটার জন্য কি করছে, পশ্চিমা জেটের সঙ্গে সঙ্গে একটা বায়ু কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আমাদের পশ্চিম ভারত দিয়ে ভারতে প্রবেশ করছে, ঠিক আছে, করে এবং বৃষ্টিপাত ঘটায়। কখন ঘটায়, তখন শীতকাল শুষ্ক এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারত থেকে সরে আসে। সেই শূন্যস্থান পূরণের জন্য এই ভূমধ্যসাগরীয় পশ্চিমা বায়ু ভারতের পশ্চিম দিক দিয়ে ভারতে ঢোকে, যা পশ্চিমী ঝঞ্ঝা নামে পরিচিত। তাহলে দেখো এই বায়ুটা এদিকে সরে এলো, হ্যাঁ, এবং যখনই পশ্চিমা জেট পশ্চিম দিক থেকে ঢুকছে তখন তার সঙ্গে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে যে জলীয়বাষ্পপূর্ণ বায়ুটা ভারতে ঢুকে বৃষ্টিপাত ঘটাচ্ছে শীতকালে, সেটিকে বলছি আমাদের পশ্চিমী ঝঞ্ঝা। যে পশ্চিমী ঝঞ্ঝা ভারতের শীতকালে বৃষ্টিপাত ঘটায়, সেই উত্তর পূর্ব শীতল শুষ্ক বায়ু দক্ষিণে সরে গেল। সেই ভারত মহাসাগরের নিম্নচাপ আবার আস্তে আস্তে উচ্চচাপে পরিণত হলো। তাহলে যেই তোমার সরে গেল, এবার কি হলো, এখানে যেটা নিম্নচাপ সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু কি হলো, আস্তে আস্তে উচ্চচাপে পরিণত হয়ে গেল। সুতরাং মৌসুমী বায়ু দুটি অবস্থা, একটা হচ্ছে গ্রীষ্মকাল বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শরৎকাল শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এর জন্য দায়ীকে তিব্বতের মালভূমি, পশ্চিমী জেট, পূর্বালি জেট, এই তিনটি সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, তিব্বত মালভূমি, পশ্চিমা জেট এবং পূর্বালি জেট। আরও একটা বিষয় জানতে হবে, সূর্যের উত্তরায়ণ যেটা 21শে মার্চের পর, একটা দক্ষিণায়ন যেটা 23শে সেপ্টেম্বর পর। তাহলে বুঝতে পারলে এটাই হচ্ছে তোমার ভারতের মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক। নেক্সট আমাদের কি প্রশ্ন আছে দেখো, সম্পর্ক প্রভাব মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব। এরপর দেখো বলছে বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো, উদাহরণ দাও। তাহলে এটা দেখো, আমাদের যে বৃষ্টিপাতগুলো হয় সেই বৃষ্টিপাতগুলোকে তোমার তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার পরিচন্ন প্রকৃতির বৃষ্টিপাত, একটা শৈলক্ষেপ বৃষ্টিপাত, আর একটা হচ্ছে তোমার ঘূর্ণ বৃষ্টিপাত। তাহলে এই বৃষ্টির ছায়া অঞ্চল যেটা আছে এটা কিন্তু তোমার ওই শৈলক্ষেপ বৃষ্টিপাতের অন্তর্গত। তাহলে শৈলক্ষেপ বৃষ্টিপাত কীভাবে হয় সেটা আমরা জানি, যে পাহাড়ে ধাক্কা লেগে তোমার যে বৃষ্টিপাতটা হচ্ছে সেটা হচ্ছে তোমার শৈলক্ষেপ বৃষ্টিপাত। তাহলে দেখো, পর্বতের ঢালে বৃষ্টিছায়া অঞ্চল বলতে কী বোঝো সেটা বলছি। পর্বতের ঢালে আর্দ্র বায়ু বাধাপ্রাপ্ত হয় এবং সেই ঢালে অর্থাৎ প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত বেশি হয়। কিন্তু পর্বত অতিক্রম করে ওই বায়ু যখন বিপরীত ঢালে নামে অনুবাদ ঢালে পৌঁছায়, তখন সেই বায়ুর মধ্যেকার জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। অর্থাৎ এই দেখো, এই যে তোমার যে একটা পর্বতটা আছে, এই পর্বততে যেদিকে জলীয়বাষ্পপূর্ণ বায়ু গিয়ে তোমার বৃষ্টিপাত ঘটাচ্ছে সেটা হচ্ছে প্রতিবাদ ঢাল, আর যেদিকে তোমার হচ্ছে না সেটা হচ্ছে অনুবাদ ঢাল। অর্থাৎ জলীয়বাষ্পপূর্ণ বায়ু ধরো এখানে ধাক্কা লেগে বৃষ্টিপাত ঘটানোর পরে কিন্তু বায়ু যখন এইদিকে যাচ্ছে তখন কিন্তু সেখানে আর বৃষ্টিপাত হচ্ছে না, ঠিক আছে।
জলীয় বাষ্প ধারণ ক্ষমতা উভয়ই বৃদ্ধি পায়, ফলে অনুপাত ঢালে বৃষ্টিপাত বেশ কমে যায়। এই অল্প বৃষ্টিপাতযুক্ত প্রায় বৃষ্টিহীন এলাকাকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। বুঝতে পেরেছো? আমাদের জলবায়ুতে যে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যে ভারতের সবথেকে বৃষ্টিপাত মৌসুম ডানে কেন হয়, আর বছরে আরেকটা যেটা আছে দুটো প্রশ্নেরই উত্তর, অর্থাৎ আমাদের যে মালাবার উপকূল আছে সেখানে কেন অত্যধিক বৃষ্টিপাত হয়, তার দুটো প্রশ্নের উত্তরই কিন্তু এই শৈলক্ষেপ বৃষ্টিপাত। দেখো এবার দেখো উদাহরণ দিচ্ছে। দেখো প্রথমে বলছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা পশ্চিম ঘাটের পশ্চিম ঢালে। আমাদের ভারতের ম্যাপটা যদি আমরা দেখি তাহলে দেখো এইখানে আছে পশ্চিম ঘাট পর্বত, এই দেখো এই জায়গাতে আছে পশ্চিম ঘাট পর্বত, এই যে এই জায়গাতে আছে তোমার পশ্চিম ঘাট পর্বত। তাহলে পশ্চিম ঘাট পর্বত যখন এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন যাচ্ছে তখন কি হচ্ছে, তার এই দিকের ঢালটাতে অর্থাৎ তার পূর্ব দিকের ঢালটাতে কিন্তু কী করছে, বৃষ্টিপাত ঘটাচ্ছে, এবং তার অপোজিট ঢালে কি হচ্ছে, বৃষ্টিছায়া অঞ্চলের সৃষ্টি হচ্ছে। দেখো প্রচুর বৃষ্টিপাত ঘটায় পশ্চিম ঢালে, এই যে পশ্চিম ঢাল যে কথাটা বললাম, প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পশ্চিম ঢালের পূর্ব ঢালে অবস্থিত অঞ্চলসমূহে অর্থাৎ দাক্ষিণাত্য অভ্যন্তরভাগে বৃষ্টিপাত খুব কম হয় বলে বৃষ্টিছায়া অঞ্চলের সৃষ্টি হয়। একইভাবে মেঘালয়ের খাসি পাহাড়ের দক্ষিণ অংশ, দেখো মেঘালয়ের খাসি পাহাড় কোনটা, এই দেখো এই জায়গাটা হচ্ছে তোমার মেঘালয়, এবং মেঘালয়ের এরকম জায়গাতে আছে তোমার খাসি পাহাড় এরকমভাবে। তো খাসি পাহাড়ের এই যে দক্ষিণ অংশ মানে এই দিকটাতে কি হচ্ছে, মৌসুম ডানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এই যে এটা দিয়ে তোমার দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবেশ করছে ভারতের এরকম জায়গাতে, নিয়ে পাহাড়ে ধাক্কা লাগছে, নিয়ে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। তাই দক্ষিণ অংশে কি হচ্ছে, তোমার প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে। এই যে মেঘালয়ের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরের শাখা প্রতিহত হয় বলে চেরাপুঞ্জি এবং নিকটবর্তী মৌসুম ডানে প্রচুর বৃষ্টিপাত হয়। কিন্তু ওই পাহাড়ের বিপরীত ঢালে বা উত্তর অংশে অবস্থিত শিলংয়ে বৃষ্টিপাত খুবই কম। এটি একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল। অর্থাৎ এই দিকের যে শিলং আছে, এই দেখো শিলং, এই যে এখানে তোমার লেখা আছে এই শিলং, এই যে এই জায়গাতে কিন্তু কোনো বৃষ্টিপাত হচ্ছে না। তাহলে এটা হচ্ছে বৃষ্টিচ্ছায়া অঞ্চল। অর্থাৎ তোমার মৌসুমডান অবস্থান করছে প্রতিবাদ ঢালে, শিলং অবস্থান করছে তোমার অনুবাদ ঢালে। হ্যাঁ, প্রতিবাদ আর অনুবাদ এই দুটো কথা কিন্তু ভালো করে বুঝো, আমাদের অনেক সময় গন্ডগোল হয়ে যায়। আমরা অনেক সময় অনুবাদ ঢালকে বলে দিই বৃষ্টিপাত হয়, হ্যাঁ, কিন্তু বৃষ্টিপাতটা প্রতিবাদ ঢালে হয়। একটা কথা মনে রাখো, প্রতিকূল বা অনুকূল, এই প্রতিবাদ ঢালেই কিন্তু বৃষ্টিপাতটা বেশি হয়ে থাকে। তাহলে এটা গেল তোমার বৃষ্টিচ্ছায়া অঞ্চল। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নেক্সট হচ্ছে যে দেখো এইখানে কতগুলো প্রশ্নের উত্তর তোমার পেয়ে যাবে। সেটা হচ্ছে ভারতের মৌসুম ডাম বা চেরাপুঞ্জিতে সর্বাধিক বৃষ্টিপাত হয় কেন, তাহলে সেটা বুঝিয়ে দিলাম এখনই। আর কি আছে বলছে মালাবার উপকূলে প্রবল বৃষ্টির কারণ কি, তাহলে মালাবার উপকূলটা তোমার ওই যেখানে দেখলাম মালাবার উপকূলে ওই যে পশ্চিম ঘাট পর্বতের পূর্ব ঢালে তোমার বৃষ্টিপাত হচ্ছে। হ্যাঁ, তারপর তাহলে দেখো এবার দুবার কেন মালাবার উপকূলে প্রবল বৃষ্টির কারণ কি, মানে পশ্চিম ঘাট পর্বতের পূর্ব ঢালে বৃষ্টিপাত হয়, ওইটা মালাবার উপকূল। এরপর দেখো কি আছে থর মরুভূমির সৃষ্টির কারণ কি। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ভারতের কোন অংশে থর আছে, পশ্চিম অংশে থর আছে। তাহলে এই যে থর মরুভূমিটার সৃষ্টি হলো, এই থর মরুভূমিটার সৃষ্টি হলো কেন, তাহলে এটাও কিন্তু ওই শৈলক্ষেপ বৃষ্টিপাত না হওয়ার জন্যই কিন্তু হয়। তবে এটা বৃষ্টিচ্ছায়া অঞ্চলের সৃষ্টি হয়নি, এটার ব্যাখ্যাটা অন্যরকম হবে। আমি তোমাদের দেখাই থর মরুভূমির সৃষ্টির কারণ কি। দেখো বলছে বৃষ্টিপাতের অভাবজনিত কারণে উত্তর পশ্চিম ভারতে থর মরুভূমির সৃষ্টি হয়েছে। ভারতের দক্ষিণাংশে অধিকাংশ স্থানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হলেও রাজস্থানের পশ্চিমাংশে বৃষ্টিপাত হয় না বলে চলে। এর কারণ কি, কারণ হচ্ছে আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর একটি শাখা গুজরাটের কাথিয়াবার উপকূল হয়ে উত্তর পশ্চিম ভারতের দিকে ছুটে গেলেও ওখানে ওই বায়ুকে প্রতিহত করার মতো পূর্ব পশ্চিমে বা আড়াআড়িভাবে বিস্তৃত কোনো পর্বতশ্রেণী নেই। অর্থাৎ ধরো এখানে আমাদের যে ভারতের মানচিত্রটা আছে, ধরো এইটা দিয়ে যে আরব সাগর থেকে এই যে তোমার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা যাচ্ছে, এইটা দিয়ে যখন যাচ্ছে তখন এই যে দেখো এখানে থর মরুভূমি আছে। এবার কি থর মরুভূমিটা এখানে আছে কথাটা ঠিক, কিন্তু যদি এই বরাবর কোনো পর্বত থাকতো তাহলে কি হতো, এখানে বৃষ্টিপাতটা হতো। কিন্তু এই বরাবর কোনো পর্বত নেই, পর্বতটা কি আছে এই রকম বরাবর আছে, বুঝতে পেরেছো, যার জন্য কি হচ্ছে এখানে বৃষ্টিপাত হচ্ছে না, প্যারালালি কিন্তু চলে যাচ্ছে। কাথিয়াবার উপকূলে ছুটে যায় তখন ওই বায়ুকে পূর্ব পশ্চিমে আড়াইভাবে কোনো পর্বত নেই। অর্থাৎ পূর্ব পশ্চিমে দেখো, পূর্ব পশ্চিমে যদি পর্বত থাকতো, এরকম করে যদি পর্বতটা থাকতো এরকমভাবে, তাহলে কিন্তু বৃষ্টিপাতটা হতো। কিন্তু পর্বতটা আছে কীরকম, উত্তর দক্ষিণে, বুঝতে পেরেছো। কোন পর্বতটা আছে আমি তোমাদের দেখাই। এই অঞ্চলের একমাত্র আরাবল্লী পর্বত, তাহলে এটা কিন্তু উত্তর দক্ষিণে। মৌসুমী বায়ুর প্রবাহ পথের সমান্তরালে দক্ষিণ
পশ্চিম থেকে উত্তর পূর্বে বিস্তৃত। তাহলে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বে বিস্তৃত, মানে এরকমভাবে বিস্তৃত। আরাবলী পর্বত মৌসুমী বায়ু প্রবাহ পথে সমান্তরালে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বে বিস্তৃত হওয়ায় আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা বাধাহীনভাবে রাজস্থানের উপর দিয়ে চলে যায়, ওখানে কোনো বৃষ্টিপাত ঘটাতে পারে না। অর্থাৎ দেখো, রাজস্থানের উপর দিয়ে কিন্তু জলীয়বাষ্পপূর্ণ বায়ু যাচ্ছে, কিন্তু যেহেতু পর্বত নেই তাই ওখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। উপরন্তু 3 নম্বর কি বলছে, এই অঞ্চলে তীব্র উষ্ণতার প্রভাবে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আবার বেড়ে যাওয়ায় বৃষ্টিপাত হতে পারে না। এই সব কারণে থর মরুভূমির সৃষ্টি হচ্ছে। তাহলে একদিকে উষ্ণতা বেশি, আবার জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও বেড়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না যেহেতু পর্বত নেই, যার জন্য কিন্তু ভারতের ওই উত্তর পশ্চিম অংশে থর মরুভূমির সৃষ্টি হয়েছে। এরপর দেখো কি আছে, বলছে 9 নম্বর, করমণ্ডল উপকূল তথা তামিলনাড়ুতে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? তাহলে 2 বার বৃষ্টিপাত কেন হচ্ছে করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূলে? দেখো, 2 বার বৃষ্টিপাত হওয়ার কারণটা হচ্ছে যে করমণ্ডল উপকূল তথা তামিলনাড়ুতে বছরে 2 বার বৃষ্টিপাত হওয়ার কারণ, করমণ্ডল উপকূল তথা তামিলনাড়ুর বিস্তীর্ণ অঞ্চলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কারণ 1 নম্বর হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব। অর্থাৎ দেখো, করমণ্ডল উপকূল কোনটাকে বলছে বলতো? করমণ্ডল উপকূল বলছে দেখো এই জায়গাটা। ভারতে 5টা উপকূল আছে, কি কি বলতো? একটা হচ্ছে তোমার করমণ্ডল উপকূল, এখানে হচ্ছে তোমার কঙ্কন উপকূল, এটা মালাবার উপকূল, এখানটা হচ্ছে উত্তর সরকার উপকূল, আর এই জায়গাটা আছে তোমার গুজরাট উপকূল। ঠিক আছে, এই 5টা উপকূল আছে। এর মধ্যে এই যে তোমার করমণ্ডল উপকূলটা আছে, এখানে কিন্তু বছরে 2 বার বৃষ্টিপাত হচ্ছে। 2 বার বৃষ্টিপাত কখন কখন হচ্ছে? একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে, ঠিক আছে, যখন এই দক্ষিণ পশ্চিম দিকে বায়ুটা প্রবাহিত হচ্ছে তখন হচ্ছে তোমার একবার বৃষ্টিপাত। আর দ্বিতীয়বার কখন হচ্ছে বলতো? যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা ফিরে আসছে তখন কি হচ্ছে দেখো, এই যে অংশটুকু আছে এই অংশটুকু কি জলভাগ। হ্যাঁ, তাহলে যখনই এইটার উপর দিয়ে আসছে তখন এইখানে কিন্তু সেই জলীয় বাষ্প গ্রহণ করে এইখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে, বুঝতে পেরেছো? কিন্তু এই সমস্ত জায়গাতে ভারতের অন্যান্য অংশে কিন্তু যেহেতু এইরকম একটা জলাশয় নেই, তার প্রবাহ পথে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রত্যাগমনের সময় তার প্রবাহ পথে যেহেতু জলভাগ নেই তাই বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু করমণ্ডল উপকূলে হচ্ছে। তার কারণ এই জলভাগটা হচ্ছে এর জন্য দায়ী, মানে বঙ্গোপসাগরের যে অংশ বিশেষ থেকে যে জলভাগের উপর দিয়ে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হচ্ছে সেই প্রবাহের জন্যই কিন্তু তোমার করমণ্ডল উপকূলে আবার শীতকালে বৃষ্টিপাত ঘটাচ্ছে। দেখো, প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু বলছে দ্বিতীয়বার প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে শীতকালে তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়। কারণ প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু যখন বঙ্গোপসাগরের ওপর দিয়ে ফিরে যায় তখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প শোষণ করে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। যেমন তামিলনাড়ুর থাঞ্জাভুর ও সংলগ্ন জেলায় জুন সেপ্টেম্বর মাসে 60 সেন্টিমিটার বৃষ্টিপাত হলেও অক্টোবর নভেম্বরে প্রায় 140 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। তাহলে দেখো ওখানে কি বলছে, জুন জুলাই যখন তোমার বাস্ট অফ মনসুন সেই সময় বৃষ্টিপাত কম হচ্ছে, কিন্তু অক্টোবর নভেম্বর যখন শীতকাল তখন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হচ্ছে, যেটা বেশি কষ্টকর, বুঝতে পেরেছো? এরপরে কি আছে বলছে, মৌসুমী বায়ু অনুসারে ভারতের ঋতু বৈচিত্র্য বর্ণনা করো। তাহলে ঋতু বৈচিত্র্য তোমার মানে আমাদের কটা ঋতু আছে? 4টে ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। তাহলে এই 4টে ঋতু সম্পর্কে আমাদেরকে বর্ণনা করতে হবে। তাহলে দেখো 4টে ঋতু সম্পর্কে আমরা দেখি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত এই 4টে ঋতুতে কী কী বৈশিষ্ট্য দেখা যায়। তাহলে প্রথম দেখো কি আছে, গ্রীষ্মকাল। 1 নম্বর হচ্ছে, দেখো প্রথম থেকে এটা শুরু করি, বলছে মৌসুমী বায়ুর আগমন প্রত্যাগমন, বার্ষিক বৃষ্টিপাত, উষ্ণতা, তাপমাত্রার উপর ভিত্তি করে ভারতের জলবায়ুকে 4টি প্রধান ঋতুতে ভাগ করা যায়। আমরা কিন্তু ক্যালেন্ডারে যদি দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু 6টা থাকে, হ্যাঁ, কিন্তু মৌসুমী বায়ুর প্রভাব অনুযায়ী যদি দেখতে যাই তাহলে কিন্তু 4টে ঋতু, 1 হচ্ছে গ্রীষ্ম, 2 হচ্ছে বর্ষা, 3 নম্বর হচ্ছে শরৎ, আর 4 নম্বর হচ্ছে শীত। এছাড়া হেমন্ত, বসন্ত নামে আরও 2টি ঋতু থাকলেও এদের অস্তিত্ব বিশেষ বোঝা যায় না। এবার দেখো গ্রীষ্মকাল কোন মাসে বলছে, মার্চ থেকে মে, এটা হচ্ছে গ্রীষ্মকাল। তাহলে মার্চ থেকে মে এই 3 মাস হলো ভারতের গ্রীষ্মকাল। মার্চ মাসের শুরু থেকে তাপমাত্রা বাড়তে থাকে এবং মে মাসে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ হয়। উষ্ণতা কত থাকে? উষ্ণতা থাকে তোমার উত্তর পশ্চিম ভারতের রাজস্থানে তোমার 45 থেকে 55 ডিগ্রি, দিল্লি এবং মধ্য ভারতে 40 থেকে 45 ডিগ্রি, দক্ষিণ ভারতে 35 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যায়। সমুদ্রের সহাপন্ন জলবায়ুর প্রভাবে দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে কম হয়। গ্রীষ্মকালে গুজরাট এবং রাজস্থানে লু নামক এক ধরনের উত্তপ্ত বাতাস প্রবল বেগে প্রবাহিত হয়, মানে লুটা হচ্ছে একটা স্থানীয় উষ্ণবায়ু। এরপর দেখা যাচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত কখন হচ্ছে? কালবৈশাখী। বলছে গ্রীষ্মকালে স্থানীয় নিম্নচাপের প্রভাবে ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ কিছু বৃষ্টিপাত হয়। এই ঝড়কে পশ্চিমবঙ্গে কালবৈশাখী, অসমে বড়দৈচিলা, দক্ষিণ ভারতে আম্রবৃষ্টি বলা হয়। তাহলে এই
তিনটে নামে কিন্তু পরিচিত, কালবৈশাখী, বড় দইশিলা আর আম্রবৃষ্টি। এরপর দেখো চলে এলো বর্ষাকাল, যেটা জুন জুলাই মাসে। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 4 মাস থাকছে তোমার আমাদের বর্ষাকাল। তাহলে জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাস ভারতে বর্ষাকাল। এই সময় উত্তর ভারতের সমভূমির ওপর প্রবল নিম্নচাপের সৃষ্টি হয়, যা ভারত মহাসাগরের উচ্চচাপ অঞ্চল থেকে জলীয়বাষ্পপূর্ণ মৌসুমী বায়ুকে আবাহন করে নিয়ে আসে। এই প্রসঙ্গে নিরক্ষীয় জলবায়ুর ভূমিকাও উল্লেখযোগ্য। উত্তর ভারতে এই বায়ু প্রভাবে নিরক্ষরেখা থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ পর্যন্ত অঞ্চলে বেশ কিছুটা বৃষ্টিপাত হয়। এই সময় দক্ষিণ গোলার্ধ থেকে প্রবাহিত দক্ষিণ পূর্ব আয়নবায়ু ফেরেলের সূত্র অনুযায়ী ডান দিকে বেঁকে ভারতীয় উপমহাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিসাবে প্রবাহিত হতে শুরু করে। আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুটি শাখায় ভাগ হয়ে ভারতে প্রবেশ করে। একটা হচ্ছে আরব সাগরীয় শাখা, একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। আরব সাগরীয় শাখাটা কি করছে, মৌসুমী বায়ুর এই শাখাটি পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধা পেয়ে ভারতের পশ্চিম উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, 300 থেকে 500 সেন্টিমিটার। ওই পর্বতের পূর্ব ঢালে বৃষ্টিপাত হয় না, বৃষ্টি অঞ্চলের সৃষ্টি হয়। আর বঙ্গোপসাগরের শাখাটা কি বলছে, যে মৌসুমী বায়ুর এই শাখাটি পূর্ব হিমালয় ও পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে বাধা পেয়ে ওই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। উষ্ণতা বলছে বৃষ্টির জন্য বর্ষাকালে উষ্ণতা কমে যায়। এই সময় উত্তর ও দক্ষিণ ভারতে গড় তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত কি, ভারতের মোট বৃষ্টির প্রায় 90% বর্ষাকালে হয়। এই সময় পশ্চিম উপকূল উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে 200 সেমি বেশি বৃষ্টিপাত হয়। এবার দেখো এটা বর্ষাকাল। এরপরে আছে তোমার শরৎকাল এবং মৌসুমী বায়ুর প্রত্যাগমন, অর্থাৎ অক্টোবর নভেম্বর মাস। এবার আমাদের আসছে শরৎকাল। শরৎকাল কি বলছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহের পর ভারতীয় উপমহাদেশ থেকে বিদায় নিতে শুরু করে। মানে অর্থাৎ এবারে দক্ষিণায়ন শুরু হচ্ছে 23শে সেপ্টেম্বরের পর থেকে, বুঝতে পেরেছো। এবার বায়ুর অন্য ধারাটি এই সময় প্রবাহিত হলে ভারতে মৌসুমী বায়ুর প্রত্যাগমন কাল বলে। প্রত্যাবর্তনকারী এই মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় জলীয় বাষ্প সংগ্রহ করে করমণ্ডল উপকূলে, তামিলনাড়ুর পুদুচেরি এবং অন্ধ্র উপকূলে পূর্বাংশে অর্ধভাগে শরৎকালে এবং শীতকালে বৃষ্টিপাত ঘটায়। এটা আমি তোমাদের এখনই কিছুক্ষণ আগে দেখালাম যে কেন ঘটছে। যা এই সময় অঞ্চলের বার্ষিক মোট বৃষ্টিপাতের 20% বঙ্গোপসাগরের উপর দিয়ে বয়ে আসা এই শীতল মৌসুমী বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে শরৎকাল এবং শীতকালে বৃষ্টিপাত হয়। সুতরাং করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হচ্ছে। এটা কিন্তু একটা প্রশ্ন যে ভারতের কোথায় বছরে 2 বার বৃষ্টিপাত হয়, এটা হবে তোমার করমণ্ডল উপকূল। আর সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়, মৌসিনরাম, চেরাপুঞ্জি। এবার দেখো শীতকাল। শীতকালে তোমার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই 3 মাস হচ্ছে শীতকাল। তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই 3 মাস ভারতের শীতকাল। এই সময় সূর্য দক্ষিণ গোলার্ধে থাকায় উত্তর গোলার্ধে তির্যক সূর্যরশ্মি পড়ে। তির্যক রশ্মির জন্য সমগ্র ভারতের উত্তাপ যথেষ্ট কমে যায়। এই সময় শীতল এবং শুষ্ক উষ্ণ উত্তর পূর্ব মৌসুমী বায়ু ভারতের উপর দিয়ে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে বয়ে যায়। উষ্ণতা কত, 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। এই সময় দক্ষিণ ভারতের গড় উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারতে মাঝে মাঝে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার ঋতুচক্র। আর এই ঋতুচক্রের ছবি হিসাবে তোমরা এই যে ভারতের যে ঋতু চক্র, অর্থাৎ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত আমাদের পৃথিবীর অক্ষরেখার সঙ্গে তোমার 66.5 ডিগ্রি যে অবস্থান, আমি দেখাই তোমাদের। এই দুটো ছবি তোমরা ব্যবহার করতে পারো। দেখো এটা ক্লাস 7-এর বইয়ে দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। মৌসুমী বায়ু প্রবাহ গ্রীষ্মকাল, ঠিক আছে, মৌসুমী বায়ু প্রবাহ গ্রীষ্মকাল। এই দেখো গ্রীষ্মকালে এই ছবিটা তোমাদের দিতে হবে। এখানে আছে নিম্নচাপ, এখানে তোমার বঙ্গোপসাগরে আছে উচ্চচাপ, ঠিক আছে। আর তোমার শীতকালে যেটা আছে সেটা হচ্ছে এই যে এখানে আছে তোমার উচ্চচাপ এবং এরকম জায়গাতে আছে নিম্নচাপ, ঠিক আছে। এই দুটো ছবি, শীতকাল এবং গ্রীষ্মকাল, এই দুটো দিলেই তোমার ঋতু পরিবর্তনটা কিন্তু খুব সুন্দর বোঝানো যাবে। নেক্সট তাহলে এটা গেল। এরপর আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ঋতু বৈচিত্র্য বর্ণনা। এবার দেখো কিছু ছোট ছোট টিকা কিন্তু আছে। কি আছে, প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার কালবৈশাখী। তাহলে কালবৈশাখী, বড় দইশিলা আর আম্রবৃষ্টি, তিনটে জিনিস। দেখো আম্রবৃষ্টিটা এরকম জায়গাতে দেওয়া আছে, এখানে পরে দেওয়া আছে। এখানে পরপর লিখলেই ভালো হয় যে কালবৈশাখী, বড় দইশিলা এবং আম্রবৃষ্টি পরপর লিখে দিই, তাহলে কিন্তু ভালো হবে। একসঙ্গে আলোচনা করা হবে বড় দইশিলা এবং আম্রবৃষ্টি, যেখানে তোমার দক্ষিণ ভারতে এটা আম্রবৃষ্টি নামে পরিচিত। তাহলে দেখো প্রথম যেটা আছে কালবৈশাখী। কালবৈশাখী কোন জিনিসটাকে বলছে,
দেখো কালবৈশাখী বলছে গ্রীষ্মকালে অপরাহ্নে মাঝে মাঝে পূর্ব ভারতে যেমন পশ্চিমবঙ্গ, আসাম, বাংলাদেশ প্রভৃতি অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ ঝড়, বৃষ্টি এবং বৃষ্টিপাত ঘটে। একেই স্থানীয় ভাষায় কালবৈশাখী বলে থাকে। প্রধানত বৈশাখ মাসে এই ঝড় আসে বলে এর নাম কালবৈশাখী। উত্তর পশ্চিম দিক থেকে এই ঝড় প্রবাহিত হয়, তাই নাম হচ্ছে নর্থ ওয়েস্টার নামে পরিচিত। এর গতিবেগ 60 থেকে 80 কিলোমিটার। অসমে এই ঝড়ের নাম হচ্ছে বড়দৈছিলা। বুঝতে পেরেছিল? তাহলে বড়দৈছিলা, কালবৈশাখী আর আম্রবৃষ্টি। আম্রবৃষ্টিটা তোমার কোন দিকে হচ্ছে আমি আম্রবৃষ্টি সম্পর্কে একটু বলে দিই, এখানে যেহেতু নেই, অন্য একটা বই থেকে আমাকে দেখাতে হবে। দেখো এই দেখো আম্রবৃষ্টি কোনটাকে বলছে। বলছে দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে বিশেষত মার্চ মে মাসে যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় তাকে আম্রবৃষ্টি বলছে। নামকরণের কারণ কি? বলছে স্বল্প বৃষ্টিপাত হলেও আমের ফলনে সাহায্য করে বলে একে আম্রবৃষ্টি বলে। দক্ষিণ ভারতে আম চাষিদের কাছে আম্রবৃষ্টি আশীর্বাদ স্বরূপ। বুঝতে পেরেছ? তাহলে যেটা উত্তর পূর্ব ভারতে যেটা কালবৈশাখী এবং বড়দৈছিলা, সেটাই দক্ষিণ ভারতের আম্রবৃষ্টি। নেক্সট কি আছে? বলছে লু। তাহলে লু কোনটাকে বলছে? লু এবং আধি, লু আধি এগুলো সব স্থানীয় উষ্ণবায়ু। দেখো লু বলছে যে গ্রীষ্মকালে ভারতের উত্তর পশ্চিম রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ প্রভৃতি স্থানে ভূপৃষ্ঠের সমান্তরালে যে উষ্ণ শুষ্ক বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় তাকে স্থানীয় ভাষায় লু বলে। এটি অত্যন্ত উষ্ণ বায়ু, 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। লুয়ের প্রভাবে মানুষ এবং গবাদি পশু মারা যায়। এরপরে কি আসছে? আধি। আধি কোনটাকে বলছে? গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় আধি বলা হয়। আধির গতিবেগও সেই 50 থেকে 60 কিলোমিটার। মেঘের সঞ্চার ঘটে না বলে এই ঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হয় না, তাই প্রবল ধুলো ওড়ে, তবে এই ঝড়ের প্রভাবে উষ্ণতা কিছুটা কমে। তাহলে এটা গেল তোমার আধি। নেক্সট দেখো যেটা আছে বাস্ট অফ মনসুন, যেটাকে বলছে মৌসুমী বিস্ফোরণ, আর ব্রেক অফ মনসুন বা বৃষ্টিপাতের ছেদ। এই দুটো জিনিস কি? এই দুটো জিনিস কিন্তু তোমাদের জানতে হবে, বাস্ট অফ মনসুন এবং ব্রেক অফ মনসুন। যদিও আমি তোমার ঋতু বোঝানোর সময় বা বোঝানোর সময় তোমার নিয়ন্ত্রক বোঝানোর সময় বুঝিয়েছি, তাও এখানে একবার দেখিয়ে দিই। বাস্ট অফ মনসুন কোনটাকে বলছে? বর্ষাকালে বিশেষত জুলাই আগস্ট মাসে মাঝে মাঝে হিমালয়ের পাদদেশে মৌসুমী অক্ষ অবস্থান করায় হিমালয় পাদদেশ বরাবর প্রবল বৃষ্টিপাত হলেও বাকি ভারতের বিভিন্ন অংশে মেঘ বৃষ্টি থাকে। একেই বৃষ্টিপাতের ছেদ বা ব্রেক অফ মনসুন বলা হয়। ঠিক আছে? তাহলে এটা গেল তোমার ব্রেক অফ মনসুন। বাস্ট অফ মনসুন কোনটাকে বলছে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে জুন মাসের প্রথম সপ্তাহে কেরলের মালাবার উপকূলে, কেরলের মালাবার উপকূল যেটা আমি তোমাদের দেখালাম দক্ষিণ পশ্চিম ভারতের নিচের দিকে, উপকূলে পৌঁছায়। এই অঞ্চলে মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে হঠাৎ ঊর্ধ্বমুখী হয় এবং বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত ঘটায়। একেই বলা হয় মৌসুমী বিস্ফোরণ বা বাস্ট অফ মনসুন। তাহলে বাস্ট অফ মনসুন, ব্রেক অফ মনসুন। এবার কি আছে দেখো, আশ্বিনের ঝড়। তাহলে আশ্বিনের ঝড় কোনটাকে বলছে? আশ্বিনের ঝড় দেখো এগুলো সবই হচ্ছে একটা উষ্ণ প্রকৃতির বায়ু। আশ্বিনের ঝড়, কালবৈশাখীর ঝড়, এবার তোমার খরা, বৃষ্টিপাত, মৌসুমী বায়ু, জলবায়ু এবং আশ্বিনের ঝড় দেখো শরৎকালে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত থেকে প্রত্যাগমন করে তখন বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরের ওপর শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, যা উত্তরমুখী বঙ্গোপসাগরীয় এবং উপকূলের রাজ্যগুলির ওপর প্রবল ঝড় বৃষ্টি আছে পড়ে। একেই বলে সাইক্লোন। যেহেতু পশ্চিমবঙ্গে প্রধানত আশ্বিন মাসে এই সাইক্লোন তথা ঘূর্ণিঝড়ের আবির্ভাব ঘটে, তাই একে আশ্বিনের ঝড় বলে। তাহলে এটা গেল আশ্বিনের ঝড়। নেক্সট কি আছে? পশ্চিমী ঝঞ্ঝা। তাহলে পশ্চিমী ঝঞ্ঝা সম্পর্কে তো আগে একবার আলোচনা করলাম, তবু এখানে ছোট্ট করে লিখতে হবে যে পশ্চিমী ঝঞ্ঝাটা কী। দেখো বলছে উত্তর পশ্চিম ভারতে শীতকালে যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের আগমন ঘটে তা পশ্চিমী ঝঞ্ঝা নামে পরিচিত। উৎপত্তি কীভাবে হয়? শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সৃষ্ট এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত পশ্চিমা বায়ুর প্রভাবে ইরাক, ইরান, পাকিস্তান প্রভৃতি দেশ অতিক্রম করে উত্তর পশ্চিম ভারতে পৌঁছায়। এই বায়ু জম্মু এবং কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে প্রবেশ করে বৃষ্টিপাত এবং পার্বত্য এলাকায় তুষারপাত ঘটায়। অপর নাম কি? পশ্চিম দিক থেকে আসে ঘূর্ণবাত শীতের শান্ত আবহাওয়াকে নষ্ট করে বলে একে পশ্চিমী ঝামেলা নামেও অভিহিত করা হয়। তাহলে পশ্চিমী ঝঞ্ঝা বা ঝামেলা দুটো নামেই কিন্তু এটা অভিহিত হয়।
তাহলে এটা গেল তোমার পশ্চিমী ঝঞ্ঝা। এরপরে দেখো লাস্ট যেটা আছে সেটা মৌসুমী বায়ুর অনিশ্চয়তা। তাহলে মৌসুমী বায়ুর অনিশ্চয়তা কোন জিনিসটাকে বলছে এটা কিন্তু তোমাদের জানতে হবে। বলছে ভারতের বার্ষিক বৃষ্টিপাতের শতকরা প্রায় 75 ভাগই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনকালীন সময় ঘটে, কিন্তু এই বায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো অনিশ্চয়তা, অর্থাৎ ঠিক সময়ে কিন্তু বৃষ্টিপাত হয় না, কখনো আগে হয় কখনো পরে হয়, এটাই হচ্ছে তোমার অনিশ্চয়তা। কখনো এটি নির্ধারিত সময়ের পরে আসে, কখনো নির্ধারিত সময়ে আগে চলে আসে, কখনো থাকে অত্যন্ত সক্রিয়, একটানা কয়েকদিন প্রবল বৃষ্টিপাত হয়, আবার কখনো একেবারে দুর্বল, একেই মৌসুমী বায়ুর অনিশ্চয়তা বলে। মৌসুমী বায়ুর অনিশ্চয়তার জন্য কখনো অতিবৃষ্টির ফলে বন্যা হয়, আবার কখনো অনাবৃষ্টির ফলে খরার সৃষ্টি হয়। তাহলে এটা গেল তোমার মৌসুমী বায়ুর অনিশ্চয়তা। এরপর দেখো ভারতে খরা এবং বন্যার প্রাদুর্ভাব হয় কেন। তাহলে এটা তো এইমাত্র বললাম যে মৌসুমী বায়ুর অনিশ্চয়তাই হচ্ছে এই খরা বন্যার তোমার কারণ। তাহলে এবার খরা বন্যার কারণটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটা কিন্তু প্রধান মানে একটাই কারণ, সেটা হচ্ছে মৌসুমী বায়ুর অনিশ্চয়তা। এবার আমরা লিখিতভাবে দেখো কীভাবে বলতে পারি। বলছে দেখো ভারতে খরা বন্যার প্রাদুর্ভাব হয় কেন। বলছে ভারতের 90% বৃষ্টিপাত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা সংঘটিত হলেও এর আগমন প্রত্যাগমন খুবই অনিশ্চিত। তার উপর সমুদ্রের উপর দিয়ে আসার সময় প্রতি বছর সমপরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে না। এইসব কারণে এক নম্বর হচ্ছে কোনো বছর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেরিতে আসা এবং কম জলীয় বাষ্প আমদানির ফলে ভারতে অনাবৃষ্টি বা খরা দেখা যায়। আর অন্যদিকে কি হচ্ছে, কোনো বছর সাগর থেকে মৌসুমী বায়ু বেশি পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে এবং দেরিতে প্রত্যাগমন ফলে ভারতে অতিবৃষ্টি এবং বন্যা হয়। এক কথায় বলা যায় যে মৌসুমী বায়ুর খামখেয়ালি পড়ার জন্য ভারতে প্রায়ই বন্যা এবং খরার প্রাদুর্ভাব দেখা যায়। তাহলে যে কথাটা আগে হয়েছে সেটাই পুনরায় তোমার বলা হলো। এরপর দেখো কি আছে, ভারতের জলবায়ুর ওপর হিমালয় পর্বতের প্রভাব। তাহলে দেখো হিমালয় পর্বতের যে প্রভাবটা সেটা কিন্তু তোমার প্রথমে একবার ওই নিয়ন্ত্রক যে সংস্থাকারী যে উপাদানগুলো আছে সেখানে কিন্তু তোমার আলোচনা করা হয়েছে। এবার যদি এটা বড় প্রশ্ন আকারে আসে তখন সেটা কীভাবে লিখবে। তাহলে দেখো হিমালয়ের প্রভাব কি, প্রথম হচ্ছে তীব্র শীতের হাত থেকে রক্ষা, অর্থাৎ সাইবেরিয়ান যে শীত আছে সেই শীতের হাত থেকে কিন্তু আমাদের হিমালয় পর্বত উত্তর পূর্বে দেখো এই যে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে বলছে হিমালয় পর্বত সাইবেরিয়া থেকে আগত অতি শীতল এবং শুষ্ক মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জকে ভারতে প্রবেশ করতে বাধা দান করে। এই কারণে একই অক্ষাংশে অবস্থিত অন্যান্য দেশের তুলনায় ভারতের শীতকাল যথেষ্ট মৃদু শীতল। এই প্রসঙ্গে উল্লেখ্য যে উত্তর পূর্ব ভারতে হিমালয় ও পূর্বাঞ্চলের পাহাড় পর্বতগুলির মধ্যে যে সামান্য ফাঁক রয়েছে সেই ফাঁক দিয়ে অতি শীতল উত্তর পূর্ব মৌসুমী বায়ু ব্রহ্মপুত্র উপত্যকায় প্রবেশ করে সমগ্র উত্তর পূর্ব ভারতে উষ্ণতা হ্রাস ঘটায়। তারপরে কি আছে, শৈলক্ষেপ বৃষ্টিপাত। দেখো শৈলক্ষেপ বৃষ্টিপাত হয় বলেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতটা হচ্ছে। পর্বত নেই বলেই কিন্তু ভারতের পশ্চিম অংশে তোমার কিসের সৃষ্টি হয়েছে, থর মরুভূমির সৃষ্টি হয়েছে। অর্থাৎ যদি উত্তর পূর্ব অংশে যদি হিমালয় পর্বত না থাকতো তাহলে কিন্তু আমাদের বৃষ্টিপাত ঘটতো না। তাহলে কী হয়, শৈলক্ষেপ বৃষ্টি। হিমালয় পর্বত দক্ষিণের সমুদ্র থেকে আগত আর্দ্র দক্ষিণ পশ্চিম বায়ুকে প্রাচীরের মতো বাধা প্রদান করে, এর ফলে উত্তর ভারতে ব্যাপক শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। এরপরে কি আছে, পশ্চিম ঝামেলা ব্যাপক হ্রাস, অর্থাৎ পশ্চিমী ঝামেলা কিন্তু আরও বেশি হতো যদি হিমালয় পর্বত না থাকতো। অর্থাৎ শীতকালীন বৃষ্টিটা বলছে হিমালয় পর্বতের জন্য শীতকালীন পশ্চিমী ঝামেলা বেশিরভাগ প্রভাব উত্তর পশ্চিম ভারতেই সীমাবদ্ধ থাকে, কিন্তু ভারতবর্ষ জুড়ে কিন্তু এটা হয় না। তারপরে আছে জেট বায়ুকে দুটি শাখায় বিভক্ত করা। তাহলে হিমালয় পর্বত জেট বায়ুকে দুটি শাখায় বিভক্ত করে। জেট বায়ুর দক্ষিণমুখী শাখাটি ভারতে প্রবেশ করে এবং মৌসুমী বায়ুকে ভারতে নিয়ে আসতে সাহায্য করে। আর কি আছে, মনোরম জলবায়ু সৃষ্টি। বলছে উচ্চতার জন্য হিমালয় পর্বত অঞ্চলে শীতল প্রকৃতির। হিমালয়ের উঁচু স্থানগুলিতে শীতকালে তুষারপাত হলেও গ্রীষ্মকালে হিমালয়ের নিচু স্থানগুলিতে উষ্ণতা আরামদায়ক থাকে এবং জলবায়ু বেশ মনোরম হয়, যার জন্য কিন্তু পর্যটন শিল্প গড়ে ওঠে। ঠিক আছে, এরপরে দেখো শেষ প্রশ্ন যেটা আছে যে ভারতের জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব বা ভারতের অর্থনীতির ওপর মৌসুমী বায়ুর প্রভাব এটা কি। তাহলে দেখো ভারতের জনজীবন বা অর্থনীতির ওপর কীভাবে মৌসুমী বায়ুর প্রভাব ফেলছে। প্রথম কী আছে, ফসল উৎপাদন। অর্থাৎ দেখো যাই করো বৃষ্টিপাতের প্রয়োজন হয় বা জলের প্রয়োজন হয়, তাহলে ফসল উৎপাদনটা কিন্তু অনেকটা মৌসুমী বায়ুর প্রভাব ফেলে। বলছে ভারতের অধিকাংশ অধিবাসী কৃষিজীবী, দেশের অধিকাংশ কৃষিকাজ মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল, যেমন ধান, আখ, তুলো, চা, পাট প্রভৃতির উৎপাদন। এরপরে কি আছে, কৃষিভিত্তিক শিল্প। যে মৌসুমী বৃষ্টিপাতের ফলে পরোক্ষভাবে বিভিন্ন প্রকার কৃষিভিত্তিক শিল্পের উন্নতি ঘটেছে, যেমন কার্পাস বয়ন শিল্প, পাট শিল্প, চিনি শিল্প প্রভৃতি। আর কি আছে, জলবিদ্যুৎ শক্তি উৎপাদন। বলছে দক্ষিণ
পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সংঘটিত বৃষ্টিপাতের উপর জলবিদ্যুৎ শক্তি উৎপাদন অনেকাংশে নির্ভরশীল। বৃষ্টিপাতের পরিমাণ ভালো হলে জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ে, তেমনি বৃষ্টিপাত কম হলে জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। এবার সেচ ব্যবস্থার উন্নতি বলছে কৃষিক্ষেত্রে সেচ করার সাফল্য মৌসুমী বায়ুর প্রভাবে সংঘটিত বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। বৃষ্টিপাত বেশি হলে প্লাবন খালগুলি থেকে দীর্ঘদিন জলসেচ করা সম্ভব। আবার পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে নিত্যবহ খালগুলি থেকে বিস্তীর্ণ ব্যাপক অঞ্চলব্যাপী জলসেচ করা সম্ভব হয়। অরণ্য সৃষ্টিতে বলছে মৌসুমী বৃষ্টিপাতের জন্যই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে এবং পূর্ব হিমালয় অঞ্চলে অর্থনৈতিক দিক থেকে মূল্যবান চিরসবুজ অরণ্য এবং ভারতের বিভিন্ন অঞ্চলে পাতা ঝরা অরণ্যের সৃষ্টি হয়েছে। আর অন্যান্য প্রভাব অর্থনীতির বিকাশে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করছে। তাহলে এটাই গেল তোমার ভারতের জনজীবনের উপর মৌসুমী বায়ুর প্রভাব। তাহলে এতদূর পর্যন্তই এই কতগুলো প্রশ্ন কিন্তু তোমাদেরকে ভারতের জলবায়ুর উপরে তোমাদেরকে করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে। তাহলে দেখো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও তোমার ভিডিওটা দেখতে পায়, আর সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখনই আমি ভিডিও দেবো তখন কিন্তু তোমাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এত দূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।